সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার বক্তব্য, প্রথম কথা হচ্ছে যে সংবিধান সংস্কারের অধিকার কার? কে সংবিধানের সংস্কার করবে? বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টা এটা বলছেন যে আমরা মাত্র সুপারিশ করব, কিছু পরামর্শ দেব, আমরা তো সংস্কারও করতে পারবো না, নতুন সংবিধানও করতে পারবো। তাহলে এটা কিসের সরকার হলো? এটা, এই সরকার হচ্ছে গণ ছাত্র গণ বিপ্লবের সরকার। এই সরকার হচ্ছে জাতীয় সরকার। ভবিষ্যৎ সরকার তো জাতীয় সরকার হবে না, তারা হবে দলীয় সরকার। নির্বাচিত সরকার যারা আসবে তারা হবে দলীয় সরকার। আর বর্তমান হচ্ছে জাতীয় সরকার, সবার সম্মিলিত গণ আকাঙ্ক্ষার সরকার। সুতরাং সংবিধান সংস্কারের অধিকার বর্তমান সরকারের সবচেয়ে বেশি। তবে হ্যাঁ, এটাকে যদি আরো অ্যাকসেপ্টেন্সে নেওয়া যায়, যেমন আপনারা সংবিধান সংস্কারের প্রস্তাবনা জনগণের কাছে পেশ করেন, গণভোটের মাধ্যমে যদি সংবিধান পাশ করা হয় তাহলে এটা সবচেয়ে বেশি স্বীকৃত সংবিধান হবে। বর্তমান সরকারের প্রধান কাজই হচ্ছে সংবিধান সংস্কার করা। আর যদি তারা বলেন এটা আমরা সুপারিশ করবো, আমরা কিছু প্রস্তাবনা করবো, আমরা কিছুই করতে পারবো না, তাহলে এই অথর্ব সরকারের তো আমাদের প্রয়োজন নেই। জন আকাঙ্ক্ষা, গণবিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বিরোধী আকাঙ্ক্ষার সাথে তাদেরকে বিশ্বাসঘাতকতা করতে হবে যদি তারা জন আকাঙ্ক্ষার সংবিধান প্রণয়ন না করেন। সুতরাং আমাদের দাবি হচ্ছে এদেশের শতকরা 85% 90% মুসলিম উম্মার গণ আকাঙ্ক্ষাকে সামনে রেখে আপনাকে সংবিধান রচনা করতে হবে। ভারতে তাদের হিন্দু বেদের আলোকে তাদের সংবিধান রচনা করছে, আমেরিকা তাদের খ্রিস্টান মতাদর্শের আলোকে সংবিধান রচনা করছে। তাহলে বাংলাদেশ কেন, শতকরা 90% মুসলমানের এই দেশে কেন মুসলিম আদর্শের ভিত্তিতে সংবিধান রচিত হবে না? আমরা কেন হীনমন্যতায় ভুগি? আর সংবিধান রচনার জন্য, সংস্কারের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর আলী রিয়াজ, তিনি তো এই দেশের নাগরিক না, তিনি হচ্ছেন আমেরিকার নাগরিক। তার ভিতরে তো আমেরিকার বৈশিষ্ট্য রয়েছে। তিনি কি এদেশের জন আকাঙ্ক্ষার বৈশিষ্ট্য নিয়ে এদেশের সংবিধান সংস্কার করতে পারবেন? তবে অবশ্যই আমরা এখান থেকে দাবি করব যে যে দেশেরই নাগরিক হন না কেন, আপনি যেহেতু বাংলাদেশের সংবিধান সংস্কারের প্রধান হয়েছেন, আপনাকে অবশ্যই বাংলাদেশের অধিকাংশ জনতা, মুসলিম জনতার জন আকাঙ্ক্ষার ভিত্তিতে ইসলামের, তাদের সবার একটি আদর্শ, আমাদের একটি আদর্শটা হলো ইসলাম। ইসলামের মৌলিক আকীদার ভিত্তিতে আপনাকে সংবিধান রচনা করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন সংবিধান দেশের জনগণ আর কখনো বরদাস্ত করবে না। এ পর্যায়ে আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে যাচ্ছি বাংলাদেশের অবস্থান নিয়ে। আজকে ইসকন নিয়ে কিছু কথা আমি বলতে চাই। ইসকনের চিন্ময় কৃষ্ণ, তিনি ইসকনকে আজকে নেতৃত্ব দিচ্ছেন। এই ইসকনকে আপনারা জানবেন, কিছুদিন আগে সিলেটে একজন আলেম ইসকনের বিরুদ্ধে সে পোস্ট দিয়েছিল, 1 ঘন্টার মধ্যে তার লাশ পাওয়া গেছে। মাত্র 1 ঘন্টার মধ্যেই তাকে হত্যা করা হয়েছে। সিলেটের মসজিদে তারা গুলি করেছে। আর চট্টগ্রামে কি হয়েছে তা তো জানেনই, সম্প্রতিকালে একজন অ্যাডভোকেটকে তারা জবাই করে হত্যা করেছে। এই চিন্ময় কৃষ্ণ সে ঘোষণা দিয়েছে যে 3 কোটি হিন্দু ঢাকা সে ঘেরাও করবে।
তার কত বড় স্পর্ধা তাদের। আপনাদের আরেকটু খেয়াল আছে কিনা, বিগত স্বৈরাচারী সরকারের আমলে ইসরায়েল থেকে 2টা কার্গো বিমান এসেছিল। সবাই মনে করে কার্গো বিমানে অস্ত্র ভর্তি ছিল, এবং একথাও সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে যে এই বিমানের সমস্ত অস্ত্র ইসকনের কাছেই চলে গেছে। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, অবিলম্বে সেই কার্গো বিমানের অস্ত্র কোথায় গেছে সেটা আপনারা তদন্ত করতে হবে, এবং সেই অস্ত্রগুলো, অত্যাধুনিক সেই অস্ত্রগুলো আপনাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে, এবং দেশদ্রোহিতার অপরাধে বাংলাদেশের পতাকাকে তারা অপমানিত করে নিজের পতাকা টাঙ্গিয়ে রেখেছে। দেশদ্রোহিতার অপরাধে এই দেশদ্রোহের বিচার হওয়া অবশ্যম্ভাবী। এটাই দেশের দাবি, জনতার দাবি। দ্বিতীয় কথা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এখনো লুকোচুরি হচ্ছে। সেখানে বাংলাদেশের জনগণকে, সাধারণ নাগরিককে সেখানে নির্দ্বিধায় যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। আমি বলবো, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ড কোন বিদেশি শক্তির কাছে যদি অর্পণ করা হয়, তাহলে এই দেশের জনগণ আবার বিদ্রোহী হয়ে আবার গণবিপ্লব করবে ইনশাআল্লাহ। এরপরে কথা হচ্ছে যে বিগত পতিত সরকারের সেটআপ করা সামরিক এবং বেসামরিক সিভিল সোসাইটির সব জায়গায় তাদের সেটআপ করা শক্তি রয়ে গেছে। অনতি বিলম্বে বিগত সরকারের সেটআপ করা সমস্ত বেসামরিক এবং সামরিক অফিসার যারা যেখানে আছেন তাদেরকে প্রত্যাহার করে দেশপ্রেমিক শক্তিকে সেখানে বসাতে হবে। এটা যদি আমরা ভুল করি, তাহলে আবার আমাদেরকে সেই পতিত স্বৈরাচারের অধীনে আমাদেরকে চলে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এরপর আমি আসতেছি ভারতীয় আধিপত্য। ভারতে মুসলিমদের উপর কি নির্যাতন হয় আপনারা জানেন। ভারতের মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণ করা হচ্ছে, কত মসজিদ নষ্ট করা হয়েছে, কত মা বোনকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তা আপনারা জানেন। আর সম্প্রতি বাংলাদেশের মিশনে হামলা করে, বাংলাদেশের পতাকা অপমান করে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর তারা আঘাত এনেছে। আমরা এই ব্যাপারে আমাদেরকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের সমস্ত আধিপত্যের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা ভারতের শান্তিকামী জনতার বিরোধী নই। আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু তাদের আধিপত্যকে আমরা বরদাস্ত করতে রাজি না। সবশেষে আমি যে কথাটা বলবো, যে আজকে মুসলিম বিশ্ব শততা বিভক্ত। আজকে বাংলাদেশের অস্তিত্বের জন্য আজকে মুসলিম বিশ্বের সাথে আমাদের অ্যালায়েন্স সৃষ্টি করতে হবে। ন্যাটো আছে, কত কিছু আছে, কিন্তু মুসলমানরা তোমরা একটা ঐক্যবদ্ধ মিলিটারি অ্যালায়েন্স সৃষ্টি করো। আজকে তুরস্ক, ইরান, আজকে সৌদি আরব, পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ যদি একটা মিলিটারি অ্যালায়েন্স গঠন করা যায়, তাহলে আমরা যেখানেই থাকি না কেন যে কোনো শক্তির বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু এই অ্যালায়েন্সটা গঠন করা জরুরি হয়ে গেছে। এই সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ একা চলতে পারে না। আমাদেরকে মুসলিম বিশ্বের সাথে একটা যথার্থ মিলিটারি অ্যালায়েন্স গঠন করতে হবে। আমাদের সেনাবাহিনী সদস্যরা অনেক চৌকস সদস্য রয়েছে, আমাদের অনেক জনশক্তি রয়েছে, আর কিন্তু আমাদের সেই ধরনের আধুনিক উইপন্স আমাদের হাতে নাই। এগুলো মুসলিম বিশ্বের কাছে আছে। সমস্ত মুসলিম বিশ্ব যদি আজ এক হতে পারে, পৃথিবীর সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট ইনশাআল্লাহ। সবশেষে আমি বলবো যে আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে ইসলামের ভবিষ্যৎ। শুধু বাংলাদেশ নয়,
সারা বিশ্বই আগামী দিন ইসলামের বিশ্ব হবে ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশে কেন আমরা পিছিয়ে থাকবো? আমরা এই দেশে একমাত্র কোরআন সুন্নাহ বিরোধী কোন ধরনের সংবিধানকে আমরা বরদাস্ত করতে রাজি নই। তাই আসুন আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের কাছে আদায় করে নিতে চাই এদেশের সংবিধান, এদেশের জন আকাঙ্ক্ষার সংবিধান হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ